দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে এবং বরাবরের মতোই আমি সাথে আছি মারিয়া শিমু। আজ আমাদের অতিথি হিসেবে যাকে নিয়ে এসেছি আমাদের দেশের টেলিভিশন জগতে কিংবদন্তি অভিনেত্রী তাকে যদি বলা যায়। টেলিভিশনের জন্ম লগ্ন থেকে তার কাজ দেখে এসেছে সবাই, যিনি তার অভিনয় দিয়ে তার শৈল্পিক শিল্পকলা দিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছেন এবং যিনি অনুকরণীয় অনুসরণীয় হয়ে আছেন, যাকে আমরা এখন বলতে পারি আমাদের নাট্য জগতের মোটামুটি গার্জিয়ান। তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আজ আমাদের মাঝে। আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন আমরা কাকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আমাদের মাঝে আজ উপস্থিত করেছি আমাদের সকলের অত্যন্ত প্রিয় অভিনেত্রী, 21 পদক প্রাপ্ত অভিনেত্রী, আমাদের সকলের অত্যন্ত প্রিয় দিলারা জামান ম্যামকে। কেমন আছেন ম্যাম? আজকের এই পড়ন্ত বিকেলটা, মেঘমেদুর আকাশ, বাইরে যখন আসছিলাম পথে আসতে আসতে মনে হলো যে এত একটা সুন্দর সন্ধ্যা বিকেল আমার জন্য অপেক্ষা করেছিল এবং এই ট্রেন আসতে পেরে আরও ভালো লাগছে যে প্রথম ধারাবাহিক কাজ করেছি এটিএন বাংলার এবং এত আনন্দের ভেতর দিয়ে তখন কাজ করতাম। আর মাহফুজুর রহমান সাহেব, তার প্রতি আমার শ্রদ্ধা যে তিনি এত চমৎকার করে তখন একটা আলাদা বাড়ি ভাড়া করে সেখানে শুটিংয়ের জন্য ব্যবস্থা করেছিলেন। এগুলো সত্যি ইতিহাস আমাদের, এগুলোর মূল্যায়ন হয় না কিন্তু আমরা মনে রাখি আর কি। অবশ্যই। তো ম্যাম, প্রথমেই যেহেতু এই কথাটি এলো এবং এটিএন বাংলার সঙ্গে আপনার সম্পৃক্ততা, আমরা জানি যে আপনার প্রথম ধারাবাহিক এটিএন বাংলায় প্রচারিত হয়েছে 7 নম্বর বাড়ি এবং সেখানে আসলে এই নাটকে বা এই ধারাবাহিকে যারা কাজ করেছেন, যাদেরকে আমরা পেয়েছি, কখনোই সবারই এত সুন্দর স্মৃতি রোমন্থন এই নাটকে কাজ করা নিয়ে। সো একটু জানতে চাই যে সেই সময়টা আসলে আমরা তো এখন হয়তো বা শুধু গল্পই শুনি, কিন্তু কেমন ছিল আসলে সেই সময়টা, বা কেমন ছিল এটিএন বাংলার সাথে সেই সময় কাটানোটা? সকালবেলায় আমরা চলে আসতাম সবাই যার যার মতো এবং ওই বাড়িটা আমাদের নিজেদের, ওখানে রান্না হতো, আমরা খেতাম। মাহফুজ ভাইও তিনিও ওখানে গিয়ে অনেক সময় আমাদেরকে উৎসাহ দিতেন, আবার মানে ঠিক উনি যেভাবে চাচ্ছেন আর কি সেটা বলতেন যে এভাবে না, আমি এভাবে চাই। তা আমরা করতাম, মানে একজন একটা দম্পতি আমরা ছিলাম এবং আমাদের সব ছেলেমেয়েরা চমৎকার একটা ঘরোয়া এবং আমাদেরই গল্প, যেন প্রতিদিনের আমাদের যে গল্প, আমাদের জীবনের কথা সেটা, এবং খুবই জনপ্রিয় হয়েছিল। হ্যাঁ, সকলে মানে আমরাও তো এখনো শুনি যে এই নাটকটা বা এই ধারাবাহিকটা আসলে এত জনপ্রিয়তা পেয়েছিল, দর্শক এত ভালোবাসা দিয়েছে এবং প্রত্যেকটা আর্টিস্টই আসলে তাদের জায়গা থেকে, তাদের নিজস্ব জায়গা থেকে তাদের একদম সর্বোচ্চ বেস্টটা দেওয়ার চেষ্টা করেছিলেন সেই সময়টা। আমরা একটু আগে কথা বলছিলাম যখন অফ স্ক্রিনে, তখন আমি একটা বিষয় জেনে বেশ অবাক হয়েছি। আপনি বলছিলেন যে যখন আসলে আপনাদের কাজ শুরু আমাদের টেলিভিশনের জন্মলগ্ন থেকে, সেই সময়কার কাজটা আমি যখন আপনার কাছ থেকে শুনলাম, এক্সপেরিয়েন্সটা আসলে কেমন ছিল? কঠিন পরীক্ষা। এক্স্যাক্টলি, সেটা একটু জানতে চাই। কঠিনতম যদি কিছু থাকে, মঞ্চ নাটক করেছি আমরা, হ্যাঁ ঠিক আছে, মুখস্থ করে আমরা মঞ্চে একটু ভুল হলেও সেটা কোনোভাবে ম্যানেজ করা যায়, ডায়লগটা ঘুরিয়ে চড়িয়ে, হ্যাঁ, এবং দর্শক অনেক সময় বুঝতে হয়তো পারেন না, বুঝতে দিতে চাই না আর কি, আমরা চেষ্টা করি। কিন্তু তখন এভাবে ছিল যে তখন ওই এখন যেটা রাজযোগ ভবন ডিআইটি, এরকম ছোট্ট একটা স্টুডিও, 2টা ক্যামেরা ফিক্সড করা, টেলিভিশনে 2টা ক্যামেরা ফিক্সড করা, এবং আমাদের ধরো খবর হবে 8টার সময়, তারপরে 8:30 থেকে নাটক হবে, আমাদেরকে 1:30টার সময় 1:30 থেকে 2টোর মধ্যে গিয়ে হাজির হতে হবে এবং সারাক্ষণ ওই ক্যামেরা রিহার্সেল, তারপরে ড্রেস পরে রিহার্সেল, এবং ড্রেস বদলাবার কোনো সুযোগ নেই, কারণ 2 মিনিটের মধ্যে আবার ধরো একটা কাপড়, সেজন্য নাটকগুলো এমন হতো যে যাতে কাপড় চোপড় না বদলাতে হয়, অনেক দিনের ঘটনা এরকম না, এইভাবেই কাজগুলো করা হতো। খুব অল্প সময়ের ঘটনাগুলো দেখা হতো, মানে টেলিভিশনটা তখন একদম ডাইরেক্ট লাইভ ছিল, যা করতে হতো তখন লাইভে করতে হতো। এখন যেমন আমরা নাটক অনেকদিন রেকর্ড করে এডিট করে হয়, অনেক সুবিধা এখন, কেটে কেটে সংলাপ ভুল হলেও বা পছন্দ না হলে হয়তো আমি পরিচালকের ইয়ে মতো করছি না, তার আবার বলছে আবার করেন, এভাবে তো সেই সুযোগ ছিল না।
পরীক্ষা পড়ার মতো সংলাপগুলো মুখস্থ করতে হতো এবং মনে রাখতে হতো আমার স্টেপিং। আমি ক্যামেরা তো ফিক্সড করা, আমি যদি এক হাত দূরে সরে যাই বা এক বিঘাত আউট অফ ক্যামেরা, তো সেটা মাথায় রাখা, আবার সংলাপ মাথায় রাখা কিভাবে আসলে সম্ভব কিভাবে ছিল? প্রথমত একটা প্রেসার থাকেই মনে রাখার, আবার যখন যেখানে দাঁড়িয়ে কাজ করব সেখানে সবকিছু প্রপার হচ্ছে কিনা এটার একটা প্রেসার, এক্সপ্রেশনের একটা বিষয়, আবার আমার স্টেপ সরে গেলেও আমি আউট অফ ক্যামেরা হয়ে যাব। মানে কিভাবে আসলে ম্যানেজ করেছেন আপনারা আমি জানি না, কিন্তু এখন যারা নতুন কাজ করছে, নতুন প্রজন্ম যারা, তারা বোধহয় কল্পনাও করতে পারে না যে এমন কিছু একটা ছিল। এখন তো অনেক আমি বলবো যে এখন অনেক কিছু জেনে, আর এখন তো জানালা দরজা সব খুলে গেছে, আমরা সারা পৃথিবীর কত কাজ দেখতে পারি, দেখে শিখতে পারি। তারপরে নাটক অভিনয় নিয়ে এখন আমাদের পড়াশোনা হচ্ছে, ডিগ্রি পাচ্ছে আমরা। আমাদের তো তখন সুযোগই ছিল না, এই মানে একটু কোথা থেকে শিখবো, চর্চা আমরা যারা ইয়ে করেছি, মঞ্চে কাজ করেছি, তাদের হয়তো একটু চর্চা, তারা একটু এক্সপেরিয়েন্স ছিল। কিন্তু এইভাবে কাজ করা সত্যি আমি বলবো যে তার অনেক অসীম দয়া আমাদের উপরে, যার জন্যে করতে পেরেছি আর কি। আর তখন তো মানে হয়তো এই 7-8টা বাড়ির মধ্যে একটা বাড়িতে একটা টেলিভিশন আছে, এবং একটা নাটক হয়তো 15 দিন পরে একটা নাটক হতো, সবাই আসতো, এসে ঘরের মাঝখানে বসে থাকতো, উঠানে বসে থাকতো, এরকম হয়েছে। এখন তো এত সুযোগ, আমার এখন সময় না, আমার যখন সময় হবে আমি দেখে নেব, আমি তখন দেখে নেব, এইটা আর কি। তো ম্যাডাম আমাদের সাথে একটা ফোন কল আছে, আমরা একটু নিয়ে নিচ্ছি দর্শকদের ফোন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে আপনি যা বলার অথবা যা জিজ্ঞাসা করার করবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম, আমি রাজশাহী থেকে রানা বলছিলাম। জি, আমি একটু ম্যাডামের সাথে কথা বলতে চাচ্ছিলাম। ম্যাডাম শুনছেন? আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর রহমতে ভালো আছে, এই মুহূর্তে অনেক ভালো আছি, সবাইকে দেখছি, এত ভালো লাগছে, আর আমার মানে অনেক প্রিয় একটা স্মৃতি। আমাদেরও ভালো লাগতেছে, সরাসরি আমরা কথা বলতে পারতেছি। তো আমি ম্যাডাম জানতে চাচ্ছিলাম যে এখন আপনার নাটক বা ধারাবাহিক বা বিভিন্ন রকম সিরিয়ালে আপনার কাজ কেমন চলতেছে? কম নাকি আগের থেকে একটু কম, নাকি মোটামুটি আর কি, না বাসায় এখন অবসর সময় পার করতেছেন? না, কাজ করি, কারণ কাজ না করলে বাঁচবো কেমন করে, আমাদের তো হৃদয়ের খাদ্য হলো কাজ আর কি। হ্যাঁ, এটা আমার প্রফেশন, কিন্তু সেই সাথে সাথে আমার বেঁচে থাকারও একটা যন্ত্র, ওষুধ যা বলি, যে সঞ্জীবনী সুরা খায় শক্তির জন্য, ওই রকম। এই যে আমরা আমাদের হায়াত ভাই, আমি আর হায়াত ভাই একটা কাজ করে আসলাম, সেই হিমছড়ি, তারপরে টেকনাফ, ওই পর্যন্ত গেছি কাজ করতে, আসলে শরীর কুলায় না, কিন্তু ওই যে মনের টানে চলে যায়, কাজ করে আসলাম, তো কাজ করি। আর এখন তো এত চ্যানেল হয়ে গেছে, এত কাজ বেড়ে গেছে, আর কাজের একটু কম বলা যায়, কারণ এখন মানে বুড়োদের পারিবারিক যে কাজ, সেগুলো পারিবারিক যে বন্ধন, এগুলো একটু বাদ দিয়ে এই সময়ের বা কোনো একটা সমস্যা নিয়ে একটা ব্যক্তি চরিত্রকে নিয়ে কাজ করতে বেশি ভালোবাসা হয়তো পরিচালকরা। ধন্যবাদ দর্শক আপনাকে ফোন করার জন্য, এবং যে দেখেন এই যে ভালোবাসা, আপনি কাজ করছেন কিনা সেটা জানার আগ্রহ। দর্শক, কাজ তো অবশ্যই করছেন, যেটা বলছিলেন যে হয়তো বা এখন একটু রেস্ট নিতে ভালো লাগে, বা একটু মনে চায় যে একটু বুঝে শুনে কাজ করি, শক্তি পাই না, একদিন কাজ করলে পরের দিন খুব টায়ার্ড লাগে। তবুও এই যে একটা, আমি বলি কি, এটা অবশ্য আমার নিজের কথা, জানি না দর্শক কীভাবে নেবে, একটা কথা আছে, টিচিং অ্যান্ড বেগিং ওয়ান ক্যানট গিভ আপ, এটা আমি অনেক জায়গায় বলি। যিনি শিক্ষক, তিনি শিক্ষকতা না করলেও কোনোখানে বেড়াতে গেলে বাচ্চাটাকে জিজ্ঞেস করে, হ্যাঁ কী পড়ছো, তারপরে তো ইংরেজি গ্রামারের একটা হয়তো ভার্ব জিজ্ঞেস করে বসলো বা কিছু। তেমনি অ্যাক্টিংও আসলে কেউ ছেড়ে দিতে পারে না। আমার মনে হয় যে শরীর সুস্থ থাকলে, ঠিক মতো থাকলে, শেষ বয়স পর্যন্ত কাজে শক্তি থাকলে কাজ করে যেতে পারে আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা এখন আরো অনেক প্রশ্ন এবং অনেক না জানা অনেক কথাই আমরা আপনাদের কাছ থেকে জানবো, কিন্তু তার আগে আমরা এখন একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে।
দর্শক, বিরতির পর আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের লাইফস্টাইল বিষয়ক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে। আমরা কথা বলছিলাম আমাদের কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামানের সঙ্গে। তার কাছ থেকে আমরা জানা না জানা নানান বিষয় জানবো। ম্যাম, আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই এবং এটা নিয়ে আসলে আমি কথা বলতে চাই। আমি জানতে চাই যে আপনার ক্ষেত্রে আসলে এটা কিভাবে কাজ করেছে। আমরা বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে আপনার বেশ কয়েকটা বেশ গ্ল্যামারাস ফটোশুট পেয়েছি, ছবি পেয়েছি, এবং যেটা কিনা আমাদেরকে খুব অবাক করেছে। মানে হঠাৎ করে আমরা বেশ অবাক হয়েছি, কারণ আমরা আপনাকে সবসময় ঠিক যেমনভাবে দেখি তার থেকে একটু ভিন্নভাবে উপস্থাপন আপনাকে করা হয়েছে এবং যেটা বেশ ইন্সপায়ারিং। আমাদের কাছে খুব বেশ পজিটিভলি খুব ভালো লেগেছে। তো এই আইডিয়াটা আপনার মাথায় কিভাবে এলো, বা এটার পরে আসলে আপনি অ্যাপ্রিসিয়েশন যেটা পেয়েছেন কিভাবে নিয়েছেন? আসলে এক এক দেশের এক এক রকম ধারা, চিন্তা, সব কিছু অভ্যাস। তো আমাদের দেশেই একটু বয়স হলেই তার সব কিছুতেই পোশাক আশাক, তারপরে তার চলাফেরা সব কিছুতেই মানে অন্যরকম ব্যাপার চলে আসতে হয় আর কি, যেটা আমরা বাইরে পাশ্চাত্যের যে অন্য সব দেশে এগুলো পাই না। যেমন আমাদের দেশে একটু বয়স হলেই, মা হলে, শাশুড়ি হলে তখন আর সাজগোজ হবে না, ভারী কি নিয়ে থাকতে ভারী হবে, কি ইয়ে হবে। এবং অনেক প্রফেশনেও, আমি তো অভিনয়ের পাশাপাশি শিক্ষকতাও করেছি, সেখানেও একটু ভালো একটু সাজা টাজা। কিন্তু আসলে বাচ্চাদের জন্য সবসময় টিচারকে অনেক সুন্দর হতে হয়, প্রফুল্ল থাকতে হয়, সাজগোজ করে তাকে ওদের ভেতরে অন্যরকম একটা আনন্দ জাগাবার চেষ্টা থাকতে হয়। তো এটা কিন্তু আমাদের দেশে অন্যরকম দেখা যায়। হ্যাঁ, তো বাইরে দেখা যায় যে যত বয়স হচ্ছে ততই তার সৌন্দর্যকে ধরে রাখার জন্যে, নিজেকে আরও ভালো লাগাবার জন্যে চেষ্টা থাকে। আমাদের কিন্তু সেই চেষ্টা নেই। তো এখন অবশ্য অনেক বদলে গেছে আমাদের সেই সব ইয়ে। তারপরে যখন আমাকে বললো, আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে আমার বয়স 80 পার হয়ে যা গেছে, এখন এই বয়সে। কিন্তু দেখলাম যে আসলে কৃতিত্বটা আমার না, আমাকে যারা ওইভাবে সাজিয়েছেন বা লুকটাকে চেঞ্জ করেছেন সব কৃতিত্ব তাদের। কিন্তু লোক মানে এতভাবে ওটা সবাই গ্রহণ করেছে যে আমি নিজেকেই বিশ্বাস করতে পারি, পজিটিভলি নিয়েছে। এবং সবাই বলছে না সত্যি একটা ইনস্ট্যান্স হয়ে থাকলো আর কি। অবশ্যই তাই, এটি আমাদের জন্য অনেক বড় একটি দৃষ্টান্ত। আমাদের সাথে আরেকটা ফোন আছে, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে আপনার যা বলার বা প্রশ্ন করার করবেন। ওয়ালাইকুম আসসালাম, আমি বসুন্ধরা থেকে বলছি। জি বলেন। দর্শক, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। দিলারা আন্টিকে অসংখ্য ধন্যবাদ এবং সালাম। আমাদের খুব প্রিয় একজন অভিনেত্রী আপনি। এটিএন বাংলার ধারাবাহিকের প্রথম আপনি 7 নাম্বার বাড়ির আপনি ছিলেন। এটা খুব খুব সুন্দর একটা নাটক ছিল। তা আপনার কাছে একটা প্রশ্ন, যে আপনি আপনি যে অভিনয়গুলো করেন প্রত্যেকটাই মনে হয় যে এটাই মানে ঠিক, বা যে রাজভারী হোক বা খুব গুরুগম্ভীর রাগ হোক, ভালোবাসার হোক, মানে সেইভাবে মমতাময়ী ভাবে আপনি ফুটিয়ে তোলেন। কোন চরিত্র কি ছিল এমন যে আপনার খুব অপছন্দ কিন্তু আপনি 100% দিয়েছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। খুবই কঠিন প্রশ্ন। না, এমন একটা চরিত্র যেটা হয়তো বা আপনার করতে ভালো লাগেনি কিন্তু আপনি প্রয়োজনের খাতিরে বা চরিত্রের স্বার্থে করেছেন। অবশ্যই, কারণ আমি যা নই সেটাকেই আমাকে বিশ্বাসযোগ্য করতে হচ্ছে। এটা যে কত বড় কঠিন কাজ। সেই প্রথমে যখন বাংলাদেশ টেলিভিশনের আমি এইসব দিন রাত্রি করতে গেলাম। আচ্ছা, হ্যাঁ, তারপরে হুমায়ুন ভাইকে বলতাম, হুমায়ুন ভাই এত কঠিন আমাকে করেন না, আমার সমস্ত তো বলছে যে আমি বললাম যে লোকে এত বলে কি, দেখেন আপনার ওইখানেই সার্থকতা যে আপনি মানে চরিত্রটাকে একদম সত্যি জীবন্ত করেছেন। মানে এই চরিত্রটাকে ধরে রাখতে অনেক কষ্ট হতো, খুব কষ্ট হতো, কারণ আমি জানোই আর আমি আসলে অত কঠিন হতে পারি না। আর পরে আবার একদিন একজন বলছে কি, ভাগ্যিস আপনার ছেলে নাই, তাহলে তো আপনার কাছে কেউ মেয়ে দিতই না, পুত্রবধূ হিসেবে আপনি নিতে পারতেন না। তো এরকম মজার মজার অনেক ঘটনা। তখন তো আসলে ওই একটা টেলিভিশন সবাই দেখতো, এখন তো এত চ্যানেল হয়ে গেছে, সময় যে যার যেটা ইচ্ছা সেটা দেখছেন পছন্দের। তো ওই মানে ওই চরিত্রগুলোকে দেখার জন্য যে এইভাবে লোকে, এবং সেটাকেই তারা পরের দিন রাস্তায় বের হলেই ডায়লগ হয়তো একটা বললো। তো আসলে আমি চেষ্টা করেছি যে আমি চরিত্রের প্রতি সৎ থাকতে, একনিষ্ঠ থাকতে, সেটাকে বিশ্বাসযোগ্য করার জন্য যতটুকু চেষ্টা আমি
করতে চেয়েছি এবং জানি না মানে দর্শক আমাকে কতখানি নিতে পেরেছেন, তবে আমি মানুষের ভালো লাগার জন্যে, ভালোবাসার জন্যে আমি কাজ করি এবং সেই ভালোবাসাটা নিয়েই পৃথিবী থেকে যেতে চাই। এটাই তো অর্জন বা এটাই সার্থকতা, কারণ আপনি ভালোবাসার জন্য কাজ করছেন এবং আপনি আমার মনে হয় যে অনেক বেশি ভালোবাসা পাচ্ছেন। দর্শক আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য, যে অ্যাকচুয়ালি কোন চরিত্রটি করতে আপনার জন্য একটু ক্রিটিক্যাল ছিল, বাট আপনি না, করেছেন। সন্তানের কাছে, মায়ের কাছে যেমন মা কি বলে আমার এই ছেলে ভালো, এই মেয়ে ভালো, সব চরিত্রই শিল্পীর আপন। কাছে সব চরিত্র সব চরিত্রই ভালো লাগার, তো আলাদা করে আমি বলতে চাই না বা বলা উচিতও না, কারণ সব চরিত্রকে আমাকে যদি 2 মিনিটের একটা ছোট্ট 5টা সংলাপের একটা চরিত্র দেয়, সেটাকেই আমি জীবন্ত করার জন্যে, বিশ্বাসযোগ্য করার জন্য চেষ্টা করব। বাহ। আচ্ছা, এখন আপনার কাছে একটা প্রশ্ন, যদি এমন হতো যে এখন 2025 সালে আপনি ইন্ডাস্ট্রিতে যোগদান করবেন, আপনি একজন তরুণী, আপনি এখন 2025 সালে এসে আপনি নাট্য জগতে আপনার ক্যারিয়ারটা শুরু করতে চাইছেন, তাহলে সেটা কিভাবে করতেন? এখন হুট করে এসে হুট করে কাজ করা যায় না, এখন অনেক কিছু, দর্শকও সারা পৃথিবী তো দেখছে, তার হাতের মুঠায় সারা পৃথিবী, কেমন? তো সুতরাং দর্শকের বিশ্বাসযোগ্যতার জন্য সেই চরিত্রটাকে অনেক কিছু জেনে শিখে আমার মনে হয় আসতে হয়। দেখো, আমি একটা জায়গায় যাব, আমি এই পথেও যেতে পারি, আবার শর্টকাটেও যেতে পারি, কিন্তু আমি বলবো যে অভিনয় করার জন্য শর্টকাট কোনো পথ নেই। এক একটা চরিত্র এত কঠিন ব্যাপার, সেটা কিন্তু জানতে শিখতে অনেক কিছুর প্রয়োজন হয়। তো ফাঁকি ঝুঁকি দিয়ে চলবে না, অনেক কিছু করতে হবে, এবং এখন কাজ করা সত্যি আমি বলবো যে অনেক কঠিন। অনেক কঠিন। আচ্ছা, এবং আমি যেহেতু শুরুতে বলছিলাম যে আমাদের নাট্য জগতে এখন যদি আমরা গার্জিয়ান কাউকে ধরি, অথবা আমি বলছিলাম যে অনুসরণীয়, অনুকরণীয়, যাদেরকে দেখে আসলে আমাদের শেখা উচিত, আমরা শিখি প্রতি মুহূর্তে, যাদের কাজ এখনো যদি আমরা দেখি আমাদের হৃদয়ে গেঁথে থাকে এবং আমাদের কাছে মনে হয় বাহ, এত সুন্দর কাজ যদি করা যেত, তার মধ্যে আপনি একদম অন্যতম। এবং এখন আপনার কাছ থেকে আসলে সাজেশন নেয়ার যে বিষয়টা, সেটা আমার মনে হয় যে অনেকেই নেয়। তো নতুন যারা কাজ করছে বা নতুন যারা আসলে আসতে চায়, তাদেরকে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? না, আমি বলবো যে প্রথমে তো তাকে মানে ধৈর্য রাখতে হবে আর কি, কেমন? তারপরে অনুশীলন ব্যাপার, আমরা যে এখন মনে করলাম বাস একটা সংলাপ এমনি করে বলছি, আসলে এটা তা না, কেমন? তোমার চর্চা করতে হবে, তোমাকে সংলাপ খালি বলা, আমি মুখ দিয়ে বলছি তা না, সংলাপের ভেতরে আমার চোখেরও ভাষা আছে, বডি ল্যাঙ্গুয়েজ আছে, অনেক ব্যাপার আছে, এগুলো জানতে হয়। এগুলো জেনেই তুমি ওই চরিত্রটাকে করছো, কেমন? একটা পাগল কিংবা একজন রাস্তা দিয়ে যে কাজ করতে করতে যে খেতে চাষ করছে, সেই চরিত্রগুলো চরিত্রগুলো কিন্তু এক একটা মানে বিশেষায়িত্ব বলা যায়, বিশেষভাবে সেখানে প্রত্যেকটা চরিত্র আলাদা আলাদা ভাবে। তো এগুলোকে জানার জন্য আমাদের কিন্তু অনেক চর্চার প্রয়োজন। হয়তো একটা কাজ করলাম, প্রশংসা পেলাম, কিন্তু ওই নক্ষত্রের মতন জ্বলবে, নিভে যাবে, কেউ মনে রাখবে না, কিন্তু তোমার কাজটা যদি সেই রকম হয়, দর্শকের মনে তুমি জায়গা করে নিতে পারো, তাহলে তুমি অনেক দিন বেঁচে থাকবে, অনন্ত সময়ের জন্য। এবং তার জন্য অনেক অনুশীলন, ধৈর্য, এগুলোর প্রয়োজন। হ্যাঁ। আমাদের সাথে আরেকটা ফোন আছে, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে আপনার যা বলার বলবেন। আসসালামু আলাইকুম জেলা আন্টি, আমি লালমাটিয়া থেকে বলছি। আন্টিকে অনেক অনেক সালাম। আন্টি কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি, ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, কাজ করতে চাই। আচ্ছা আন্টি, আমরা কিন্তু এখন অনেকেই বোটক্স, ফিলার এবং লেজার স্কিনের জন্য ব্যবহার করি, কিন্তু আমরা সেই ছোটবেলা থেকে বলবো আপনাকে অনেক সুন্দর দেখে আসছি, এবং এখন আপনি এই বয়সে আপনার যে রূপের মাধুর্য এবং আপনার যে শারীরিক গঠন, আসলে আন্টি এটা রহস্যটা কি প্লিজ? না, সব কিছুর মধ্যেই তো একটা ডিসিপ্লিনের প্রয়োজন আছে। ডিসিপ্লিন ছাড়া আসলে কোনো কাজ বা কোনো জীবন সুন্দর হতে পারে না। তো আমরা যারা অভিনয় করি, আমাদেরও অনেক নিয়ম কানুন, শৃঙ্খলা, এগুলো মেনে চলতে হয়। সময় মতো খাওয়া, শরীর এরকম মোটা হয়ে গেল, আমি তো সংলাপও বলতে পারবো না, টায়ার্ড হয়ে যাব।
তো সব কিছু মিলেই ওইভাবে মেনটেন করে চলতে হয়। এমনি আর শুধু অভিনয়ের জন্য না, আমি বলবো সব নিজেকে সুস্থ রাখার জন্য, যেমন খাওয়া দাওয়া, তারপরে যে সমস্ত স্বাস্থ্যর নিয়মকানুন আছে ওগুলো মেনে চলা, এগুলো তো মানতেই হয়। আর এখন আমার বয়স 83 বছর চলছে, আমি তো আরো সাবধানে। এটাই আমার মনে হয় যে আমাদের দর্শককে অনেক ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। আমার মনে হয় দর্শক এটাই জানতে চেয়েছে এবার কি সুস্থ থাকার জন্য, কারণ দেখো বিছানায় পড়ে থাকলে যে পড়ে থাকে তার কষ্ট, যারা সেবা যত্ন করে তাদের কষ্ট। আমার তো এখন আমি বলবো জনবলও নাই, অর্থ বলও নাই, চিকিৎসা করাবার জন্য তো প্রচুর অর্থের প্রয়োজন আছে। তো চাই যতটুকু ভালো থাকা যায়, এবং সেই জন্য সবচেয়ে হলো আমাদের খাদ্যাভ্যাসটা রাখা আর কি। হ্যাঁ, তো আমি সবসময় ওই যেগুলো আর কি আমাদের শরীরের জন্য ক্ষতিকর সেগুলো আপনি অ্যাভয়েড করে চলেন। আমরা জানবো একটু আপনার লাইফস্টাইল সম্পর্কে বিস্তারিত, কারণ এটা নিয়ে আমাদের অনেক আগ্রহ আছে। আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি, তারপর আমরা এই বিষয়ে আরো আলোচনা করব। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয়টি দিয়ে আপনার যা বলার বা যা প্রশ্ন করার করবেন। হ্যাঁ, আমি ওনাকে সালাম জানাচ্ছি এবং জানতে চাচ্ছি উনি রবীন্দ্রসঙ্গীত পছন্দ করেন কিনা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি রবীন্দ্রসঙ্গীত ভালোবাসেন কিনা? রবীন্দ্রসঙ্গীত আপনি ভালোবাসেন কিনা? না, রবীন্দ্রসঙ্গীত কে ভালো না বাসে? আমি বলবো দানব ছাড়া কেউ তো না ভালোবেসে পারে না। তো এমনিতে কি সঙ্গীত চর্চা করা হতো কখনো? প্রথম জীবনে আমার আম্মা চেষ্টা করেছিলেন, আমি ওস্তাদ নিখিলদের কাছে গান শিখতাম। তারপরে দেখলাম যে ওটা আরো কঠিন ব্যাপার, আর অনেক সময় চর্চা করতে হয়, সবসময় একটা সকালে উঠে রেওয়াজ করা লাগে। পরে আর ধৈর্য রাখতে পারিনি, পরে মানে আমার আম্মা খুব তো হতাশ হয়ে ছেড়ে দিয়ে, হতাশ হয়ে আমি ওই করলাম। আসলে কণ্ঠের যে চর্চাটা, এটা খালি গানের জন্য না, আমাদের নাটকের জন্য, অভিনয়ের জন্য প্রয়োজন। আমি শুনেছি যারা মঞ্চনাটক করেন তাদের নাকি প্রতিনিয়তই গলার চর্চাটা করতে হয়। হ্যাঁ, মঞ্চনাটক তো অন্যরকম ব্যাপার, সেটা তো আর বলি না। যেমন আমরা সবাইকে বলি যে দেখো আমরা কথা বলি সবাই, ভাষা তো সবাই কথা বলছি, কিন্তু বাংলা ভাষা শুদ্ধভাবে জানতে, শিখতে, বলতে ব্যাকরণের প্রয়োজন হয়। কেমন ব্যাকরণটা জানতে হয়। তেমনি তুমি অভিনয় করবে, মঞ্চ নাটক করবে না, তাহলে আর কি শেখা হলো না সবটা। সেটা আসলে নাটকের যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আছে তার মধ্যে মঞ্চ নাটকটা খুব বেশি। আচ্ছা ম্যাডাম, আমরা জানতে চাচ্ছিলাম, এবং এটা অ্যাকচুয়ালি ওই যে যখন আমি বললাম, আমি যখন আসলে দেখেছিলাম সেই ফটোশ্যুটটা, তখন আমার কাছে মনে হয়েছিল কখনো যদি আপনার সাথে আমার আবার দেখা হয়, আমি আপনাকে প্রথমেই জিজ্ঞাসা করব যে আপনি আসলে কি খেয়ে এত সুন্দর এখন পর্যন্ত, আপনি কি মেইনটেইন করেন? না না, আসলে আমি বলি কি যে আমাদের যখন বয়স তো বললাম তো 83 বছর, আমরা যখন সৌন্দর্য চর্চা করেছি, আমাদের কিন্তু এত আর্টিফিশিয়াল, আমার তো ইয়েও ছিল না, মানে পার্লার টার্লার এগুলো কিছুই হয়নি, এত কসমেটিক্স এত কিছু। আমরা কাঁচা হলুদ, একটু মুসুরির ডাল ভিজিয়ে রাখতাম, কমলা লেবুর খোসা, একটা কমলা খেলে একটুখানি দিতাম, আর বাকিটা শুকিয়ে রাখতাম। কেমন ওই কমলা লেবু এগুলো একটুখানি ভিজিয়ে ওটা বেটে তারপরে মুখে, এখন যেমন তোমার মাস্ক ইয়ে করো, ওইটুকু দিয়েই আমাদের সৌন্দর্য চর্চা হতো, আর কিছু ছিল না। এখন আসলে সৌন্দর্য চর্চা করতে গিয়ে আমরা যত আর্টিফিশিয়াল অনেক কিছু ব্যবহার করি, সেগুলো আমাদের চামড়ার জন্যে, স্কিনের জন্যে সত্যি ক্ষতি। এবং চুলেরও তাই। চুল আমরা ছোটবেলায়, আমাদের সময় তো আমরা শ্যাম্পু পাইনি। আচ্ছা, কি দিয়ে চুল ধুতাম জানো? মুসুরির ডালকে যখন ধুতো, সে প্রথম পানিটা, মুসুর ডাল ধোয়া যে পানিটা, ডাল ধোয়া প্রথম পানিটা একদম শ্যাম্পু করলে যেমন কচকচে হয়ে যায়, এখন তো কন্ডিশনার থাকে, অত ইয়ে হয় না, ওই রকম পরিষ্কার হয়ে যেত। তারপরে সন্ধ্যা মেথি এগুলো ভিজিয়ে রাখতাম, এটা দিয়ে চুল ইয়ে করতাম। সেই জন্য চুল সুন্দরও সবার, অত আমারও চুল ছিল এক সময় অনেক, এখন তো পড়ে গেছে বুড়ো হতে হতে। তো এইগুলো ছিল আজকে প্রাকৃতিক যে ব্যাপারগুলো ছিল, এগুলো দিয়ে আমরা সৌন্দর্য চর্চা করেছি। কিন্তু আমার কেন যেন মনে হয় তখন আসলে আপনারা প্রকৃতির এত কাছাকাছি থাকতেন, এত নন আর্টিফিশিয়াল জিনিস থাকতো, সবকিছু এত এই যে আমি তবুও সবাইকে আমি বলি যে দেখো মেয়েগুলো এরকম মুখিয়ে করে করে কি চামড়া, আমি খুব বকা দেয়, আমি কেন হাতা আঙ্গুল কেটে দেবো। আর সবাইকে বলি যে দেখো যখন একটা ফল খাচ্ছ, একটা কলা খাচ্ছ, ঠিক আছে, খেয়ে লাস্টে এতটুকু রেখে দাও, কি করবো আমি, ওইটা ইয়ে করে আসতে মুখের মধ্যে দেবে,
তরমুজ খাচ্ছ, ওটার ভেতরে একটুখানি হাতের মধ্যে নিয়ে একটু মুখে মাখো। ফলটা কিন্তু আমাদের অনেক চামড়ার জন্য, শুধু খাওয়ার ব্যাপারে না, লাগাবার জন্য অনেক ভালো। কমলা অনেক কিছু আছে যেগুলো, এগুলো আমরা ফল দিয়েও আমাদের সৌন্দর্যের ন্যাচারালি আসলে আমরা এটা টেক কেয়ার করতে পারি আমাদের নিজেরা। আমার মনে হয় দর্শকরা আজকে বেশ অনেক কিছু টিপস পেয়ে গেছে যে কিভাবে। তবে এখন আর কি একটু আমি সবাইকে বলি যে সাবধান হবেন, কারণ এখন তো আবার ওই সব কেমিক্যাল দিয়ে ফল পাকায়, সে ব্যবহার না করাই ভালো আমি মনে করি আর কি। আচ্ছা, মোটামুটি অনেক সিক্রেট আমরা জেনে গেছি আপনার সৌন্দর্যের। তো একটু পরিবার নিয়ে কথা বলতে চাই এখন। আমরা জানি যে আপনার 2 মেয়ে, তারা দেশের বাইরে থাকে এবং আপনি আসলে ভালোবাসার টানেই, কাজের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসার জন্য এখানে আপনাকে থাকতে হয়। তাদেরকে কেমন মিস করেন বা আসলে তাদের সাথে আপনার টাইমিংটা কিভাবে হয়? না মিস, এখন তো সন্তান আমার, ওদেরও কষ্ট আমারও কষ্ট, কিন্তু ওরা আমাকে নিয়ে গেছিল। আমি তো আমার 40 বছরের সংসার সব সবাইকে বিলিয়ে টিলিয়ে দিয়ে, আমার যা যা ছিল সব দিয়ে, কাপড় চোপড়, ঘরের আসবাব সব দিয়ে আমি চলে গেছিলাম। তা 2 বছর ছিলাম, কিন্তু মন ওখানে। আসলে একটা, আমরা যে ফটিক গল্পটা পড়েছো তোমরা পড়েছো কেন জানি না, আমাদের ছিল যে ফটিকে যেমন তার মামা নিয়ে গেছিল কিন্তু সে করতে পারেনি, তেমনি আমাকেও মানে একটা বড় গাছকে নিয়ে ওখানে লাগিয়ে দিলে কি সেখানে সে বাঁচবে? তো আমারও সবই ছিল, আমার ওখানে মেডিকেল ফ্রি সব কিছু, বুড়াদের জন্য পেনশন পাওয়া যায়, সেগুলোরও ব্যবস্থা, অনেক সুযোগ সুবিধা। কিন্তু না, আমার ওই মন খালি দেশের মানুষটার জন্যে। ওই যে রিক্সাওয়ালাটা আমাকে নিয়ে যায়, তার ঘাম ঝরে পড়ছে, ওই আমার মেয়ে বলে তোমার মতো তুমি একটা পাগল, সেই জন্য এগুলো তোমার টানে। আমি বললাম যে না রে, আমার মায়া দেশের মানুষের জন্যে। আমি যে কাজ করি, সে কাজ না করতে পারার যে কষ্টটা, টেলিভিশন দেখতাম 6টা চ্যানেল, ওখানে তো পে চ্যানেল, সব 6টা চ্যানেল নিয়ে এই নাটক, এই চরিত্রটা তো আমি করতে পারতাম, আমি থাকলে তো আমি, এই যে কষ্টটা। পরে আমি আমার স্বামী যে একটা ক্ষুধা চলে এসেছি। তারপরে তো উনি চলে গেলেন, আজকে প্রায় 8 বছর আমি কাজ করছি, ভালো থাকে। ওরা ইয়ে করে না, ওই যে এখন আমাদের রাত, ওদের সকাল হবে, ফোন দিবে, আমি ফোন দিই, ওরা আসে এখন তো আমি আগে যে গেছি, কয়েকবার গেছি, কিন্তু এখন এত লং জার্নি, 30-32 ঘন্টা পারি না। ওরা আসে, যে ছোটো মেয়ে এসে 15 দিন থেকে গেল, আবার বড় মেয়ে আসবে, ওরা 2 বোন পালা করে এসে আমাকে দেখে যায়। এখন যেহেতু আপনিও আসলে ওখানে ওদেরকে নিয়ে গেছে, ওখানে কাজ করে ওরা। বড়টা আমার বড় মেয়ের দাঁতের ডাক্তার, সে টরন্টো ইউনিভার্সিটিতে পড়ায়, ছোটোটাও একটা বড় কোম্পানিতে কাজ করে। আচ্ছা, ভালো আছে, কিন্তু দেশের মায়া, দেশের ভালোবাসা ওদের মধ্যে ঠিকই আমি অহংকার বোধ করি যে ওদের মধ্যে সেটা গচ্ছিত করতে পেরেছি, এবং ওরা হয়তোবা জীবিকার তাগিদে তাদেরকে এখন দূরে থাকতে হচ্ছে, কিন্তু দেশপ্রেমটা তাদের মধ্যে রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে ম্যাম। আমরা আসলে গল্প করতে করতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আর অনেক কথা জানার ছিল, কিন্তু সেটা আসলে শেষই হলো না। আমরা আবারও হয়তোবা অন্য কোনো একদিন আপনাকে আমাদের মাঝে আমন্ত্রণ জানাবো, এবং আরো না জানা অনেক কিছু আপনার কাছ থেকে। অনেক আর না জানা কিছু নেই আসলে, আমাদের জীবনটা তো খোলা বইয়ের মতো, সবাই জানে এইসব কথা, আমি আগেও বলেছি। তারপরে আমার আরেকটি ছেলে আছে, আশিক, ও রাগ হয়, চলে যেতে চায়, এত অবস্থা। আমি বললাম যে দেখো, এটা ঠিক না, আমার এখানে যদি একটা কিছু ঘা থাকে বা কিছু থাকে, আমি সেটাকে চিকিৎসা করার চেষ্টা করব, অথবা এটাকে ঢেকে রাখবো। হ্যাঁ, এখন হাত কেটে তো বাদ দিতে পারবো না। দেশ ছেড়ে তোমরা সবাই চলে গেলে দেশের কি হবে? মেধা সব চলে যাবে। বকা দেয় ওকে, ওটাও রাগ হয়ে যায়। কারণ এখন এগুলো নিয়ে আমাদের বাঁচতে হবে, যে যতটুকু পারি দেশকে ভালোবেসেই শোধরাবার চেষ্টা করতে হবে সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শকদের উদ্দেশ্যে আর যদি কিছু বলার থাকে? না, আমার কিছু নেই। দর্শকের ভালোবাসা নিয়ে আজকে আমি দিলারা জামান, আমি সবাইকে বলি কবির কথায়, সেই হোক মোর পরিচয়, আমি তোমাদেরই লোক। তোমরা আমাকে ভালোবাসো, সেজন্যই আজকে আমি দিলারা জামান, আমার কাজ দিয়ে আমি তোমাদের মনে জায়গা রাখতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে ম্যাম আমাদের আজকের আয়োজনে আসার জন্য, এবং অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা এবং শুভকামনা ATN বাংলা এবং লাইফ অ্যান্ড বিউটির পক্ষ থেকে। আপনি ভালো থাকবেন এবং আমাদের আরও বেশ চমৎকার কাজ উপহার দেবেন, সেই কামনায়। দর্শক, আজ এখানে শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। আজকের এই পর্বটি নিশ্চয়ই আপনাদের বেশ ভালো লেগেছে। আমরা আগামী পর্বেও ঠিক
এমনভাবেই এমন সুন্দর কিছু প্রশ্ন, এমন সুন্দর কিছু মুহূর্ত নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, শুদ্ধ সংস্কৃতি চর্চার সঙ্গে থাকুন এবং অবশ্যই চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।